ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ধাত্রীজননী সোমসার, দেবীদাস চক্রবর্তী। বর্তমানে সোমসার গ্রামটি নতুন করে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুণ্যভূমি সোমসার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বাদশতম সংঘগুরু সম্প্রতি মহাসমাধিলীন স্বামী ভূতেশানন্দজি মহারাজের পুণ্য জন্মস্থান। অনেকেই এই তথ্যটি এখন জানতে পেরেছেন। এখানে সম্ভ্রান্ত রায় পরিবারে মহারাজের জন্ম 1901 সালের 8ই সেপ্টেম্বর। পিতা পূর্ণচন্দ্র রায় এবং মাতা চারুবালা দেবীর একমাত্র পুত্র সন্তান বিজয়ী পরবর্তীকালের স্বামী ভূতেশানন্দ। বর্ধমান বাঁকুড়া পাকা রাস্তা থেকে নেমে আসা মোরাম পথটি সোজা যেখানে গ্রামে ঢুকেছে সেখান থেকেই রায়ভদ্রাসনের সীমানা শুরু। ডান দিকেই প্রথমে চোখে পড়ে 3টি আম গাছ, যা প্রাচীন আম্রবীথির স্মারক অবশেষ। এখানে আমবাগানে এক গাছের ডাল থেকে দোল খেয়ে অন্য গাছের ডালে লাফিয়ে পড়ে চলত মহারাজের প্রিয় বাল্যক্রীড়া ঝালঝাপট। আমবাগানের লাগোয়া পূব দিকে ছোট তালবনা পুকুর, চারপাশ ঘিরে থাকা তালবনের জন্যই নাম তালবনা। এরই উত্তর পূর্বে একটু দূরে অন্তঃপুরচারিণীদের পূজার জন্য ছোট শিব মন্দির, আর একটু উত্তর পূর্বে মহারাজের পুণ্য জন্মভিটা। স্বামী ভূতেশানন্দজির শৈশব কেটেছে এই সোমসারে। তখন তিনি বিজয়। ধাত্রীজননী সোমসারের পল্লী প্রকৃতির উদার অঙ্গনে লালিত হয়েছে পল্লী বালক বিজয়ের বাল্য শৈশব। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য ও স্নিগ্ধতা, গাছপালার সজীব শ্যামলিমা, দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র, মেঘমুক্ত আকাশে দিনের উজ্জ্বল সূর্যালোক, অন্ধকার রাতের তারকাকীর্ণ অবাধিত আকাশ আর পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত চরাচর, সব কিছুই যেন সেই শিশু সাধকের মনকে পরিপুষ্ট, প্রসারিত, অথচ একাগ্র লক্ষ্য করে তুলেছে ধীরে ধীরে। দামোদর তীরের শ্মশানভূমিতে তাই তন্ময় শিশু বসে থাকেন। কখন নেমে আসে সন্ধ্যা হুঁশ থাকে না, অথবা দিগম্বর শিশু গ্রাম ছাড়িয়ে একা একা হেঁটে চলেন। দৈবাৎ দেখতে পেয়ে গ্রামের এক গাড়োয়ানের বিস্মিত জিজ্ঞাসা, কি ঠাকুর, চললে কোথায়? শিশু পরিব্রাজকের নির্দ্বিধায়িত নির্লিপ্ত উত্তর, দেশ ভ্রমণে যাচ্ছি। গাড়োয়ান ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে পৌঁছে দেন বাড়িতে। আজন্ম তার ঈশ্বর অভিমুখী মন। স্নানের পর গৃহপূজিত শিবলিঙ্গ, বুড়ো শিব অথবা অন্য দেবদেবীর পট দর্শনের আগে পর্যন্ত বালক সাধকের চোখমুখ ঢাকা থাকে গামছায়। দেবদর্শনের আগে যেন দৃষ্টিপথে অন্য কিছু না আসে, তাই সাবধানতা। অবশ্য একমাত্র ব্যতিক্রম হলেন মা। সে সময় মায়ের মুখ দেখতে কোনো আপত্তি নেই। মা জানতেন ছেলের মতিগতির খবর। মায়ের মনে ঠিকই ধরা পড়ত এ ছেলের জন্ম ঘরে থাকার জন্য নয়। মা বুঝতেন সংসার বিরাগী সাধু হওয়াই ছেলের ভবিতব্য। সম্ভবত এই সময়েই এক বন্ধুকে নিয়ে বিজয় গৃহত্যাগ করেছিলেন। গ্রামপথে হাঁটতে হাঁটতে বেলা দুপুর গড়ালো। একটি পুকুরে স্নান করে ক্ষুধা চেপে পুকুর ঘাটেই বসে রইলেন দুজন। পুকুর ঘাটে আসা এক পল্লীবধূর চোখে পড়ল ক্ষুধাক্লিষ্ট মুখ দুটি। মাতৃস্নেহে ডেকে নিয়ে তাদের পেট ভরে খাওয়ালেন। আবার পদযাত্রা। পরদিন দুপুরে পথের ধারের এক পুকুরে স্নান করে পুকুর ঘাটে বসে রইলেন। আশা আগের দিনের মতো কেউ না কেউ খেতে ডাকবে, কিন্তু বসে থাকাই সার। হঠাৎই খেয়াল হলো পকেটে 4 আনা পয়সা পড়ে আছে। পকেটে সম্বল থাকলে আর ঈশ্বর নির্ভরতা হলো কোথায়? ছুঁড়ে ফেলে দিলেন পয়সা। এবার নিশ্চয়ই কেউ না কেউ খেতে ডাকবে, কিন্তু কেউ এলো না, তাই আবার হাঁটা। বাড়ির অভিভাবকেরা সেবার শেষ পর্যন্ত বর্ধমান থেকে গৃহবিরাগী পরিব্রাজককে জোর করে ধরে নিয়ে গেলেন। বিরাগী ছেলেকে মা তাই বলতেন, জানি তুই ঘরে থাকবি না, তবে যেখানেই যাস আমাকেও সঙ্গে নিয়ে যাস। ছেলের মনেও নিজ ভবিষ্যৎ নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না। অসংশয়িত প্রত্যয় তার। এই গৃহ পরিজন ছেড়ে
হিমালয় করেই তাকে যেতে হবে সাধনায়। স্থির সংকল্প সাধক। গৃহপূজিত বুড়ো শিবের সেবা আবাল্য করেছেন। সেই সংস্কারের প্রেরণাতেই যেন কলকাতার পাঠ্যজীবনে বাগবাজারের এক শিব মন্দিরে শিবের সেবায় মগ্ন থেকেছেন অক্লান্তভাবে। পরবর্তীকালে ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে একদিন নিজের হাত দুটো দেখিয়ে বলছেন, শিব এই হাত দুটোর অনেক সেবা নিয়েছেন। গুরুরূপে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণময়, সুতরাং সর্বভাবময়। তবু শিবের কথা উঠলে মনে হতো যেন সহজেই শিবময় হয়ে উঠেছেন। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য তুষারলিঙ্গ অমরনাথ দর্শনে ভাবাবস্থ হলো। জন্মভূমি যেমন একদিকে বিজয়ার মনকে প্রভাবিত করেছে, অন্যদিকে জননী চারুবালা দেবীর শিক্ষার প্রভাবও তার জীবনে অপরিসীম। মায়ের নির্দেশে গ্রামে দোকানির কাছে বেগুন কিনতে গেছে বিজয়। দোকানে ভিড়। বালক দোকানিকে পয়সাটা আগেই দিয়ে বেগুন চাইতে গেলেন। পয়সা যে আগেই দেওয়া হয়েছে দোকানি স্বীকার করল না, উল্টে বালককেই মিথ্যাবাদী বলল। নিয়ত সত্যাশ্রয়ী বালক এই মিথ্যা অপবাদে দারুণ মর্মাহত হলেন। দুঃখে যন্ত্রণায় মায়ের কাছে এসে কেঁদে ফেললেন। বেগুনের পয়সাটা অযথা নষ্ট হয়েছে বলে মা ছেলেকে বকলেন না, বরঞ্চ বালককে তিনি উৎসাহিত করলেন সর্বদা সত্যকে আঁকড়ে থাকার জন্য। এই মহীয়সী মায়ের শিক্ষা ও প্রভাব পুত্রের জীবন গঠনের এক মৌল উপাদান। আশৈশব বৈরাগ্যমান বিজয় কৈশোরের কিছুটা অংশ এবং প্রথম যৌবনের বেশিরভাগ কলকাতাতেই কাটিয়েছেন। এর মধ্যে আবার ম্যাট্রিক পরীক্ষার ফি জমা দেবার পরপরই বৈরাগ্যের প্রবল প্রেরণায় ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন হিমালয়ের উদ্দেশ্যে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সংঘে সাধু হয়ে যোগদান করতে হলে সংঘ অধ্যক্ষ স্বামী শিবানন্দজি মহারাজ অথবা জেনারেল সেক্রেটারি স্বামী শারদানন্দজি মহারাজের অনুমতি প্রয়োজন। তাই সেখানকার শ্রীরামকৃষ্ণ সংঘভুক্ত প্রাচীন সাধুরা তাকে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহের জন্য আবার কলকাতা ফেরত পাঠালেন। অবশ্য এই অনুমতি তখন মেলেনি। মহাপুরুষ মহারাজের আদেশে বিএ পরীক্ষার পর তিনি বেলুড় মঠে যোগদান করার অনুমতি পেলেন। হরিদ্বার থেকে ফিরে মহাপুরুষ মহারাজের নির্দেশ মতোই দিন সাতেকের প্রস্তুতিতে অতি কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করলেন এবং পরবর্তীকালে কৃতি ছাত্র হিসেবেই পাঠ্যজীবনে ছেদ টেনে সন্ন্যাস গ্রহণ করলেন। ব্রহ্মচারী হিসাবে নাম ছিল প্রিয় চৈতন্য, পরে সন্ন্যাস নাম হলো স্বামী ভূতেশানন্দ। সন্ন্যাসী হিসাবে ভারতের বিভিন্ন কেন্দ্রে তাকে দায়িত্ব নিয়ে ঘুরতে হয়েছে, বিদেশেও যেতে হয়েছে অনেকবার। ফলে শৈশব এবং প্রথম কৈশোরের দিনগুলিতেই মহারাজের সঙ্গে সংসারের যা কিছু প্রত্যক্ষ যোগাযোগ। পড়াশোনার জন্য কলকাতা যাওয়ার পর থেকেই ক্রমক্ষীয়মান এই যোগসূত্রটি পরবর্তীকালে বাহ্যত একেবারেই ছিন্ন হয়েছে। তবু এই সর্বত্যাগী সন্ন্যাসী সর্বপ্লাবী ভালোবাসার বলয় থেকে জন্মভূমি সংসার অথবা পূর্বাশ্রমের স্নেহপ্রীতিভাজন ব্যক্তিগণ কেউই একেবারে নির্বাসিত হননি। তার ভালোবাসা থেকে সংসার ও সংসারের মানুষও বঞ্চিত ছিল না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।